প্রিয় শিক্ষার্থীরা, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে মজার একটা চ্যাপ্টার পড়ব। অধ্যায়ের নাম হচ্ছে নির্দিষ্ট যোগজ। অর্থাৎ আমরা যেদিন যেগুলো পড়ে এসেছি সবগুলো ছিল হচ্ছে অনির্দিষ্ট যোগজ, আর এখন আমরা পড়ব হচ্ছে নির্দিষ্ট যোগজ। এই চ্যাপ্টারটা হচ্ছে লিমিটেড, অর্থাৎ ইন্টিগ্রেশন দেওয়া থাকবে। ইন্টিগ্রেশনের একটা লিমিট বলা থাকবে যে 0 থেকে 10 পর্যন্ত অথবা 10 থেকে 5 পর্যন্ত। তো এটা কেমন হয় সেটা নিয়ে আমরা চলো পড়াশোনা করি। এই চ্যাপ্টারটা এতটা বেশি ইম্পর্টেন্ট, এতদিন যা কিছু পড়াইছি হয় ওখান থেকে প্রশ্ন করবে, না হয় এখান থেকে প্রশ্ন করবে। প্রত্যেকটা বছর ঘুরে ফিরে প্রশ্ন করে। ক্যালকুলাসের যেমন ডিফারেন্সিয়েশন হয় ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে আবার দুটো অংশ, একটা হচ্ছে ডেফিনেট আর একটা হচ্ছে ইনডিফিনিট। তো আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট এতক্ষণ যেগুলো পড়ে আসছি সবগুলো ছিল একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে, যেমন সাইন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা যে মানটা যে বের করলাম মাইনাস কজ এক্স আসছিল, সেটা নির্দিষ্ট কোনো লিমিট ছিল না। এখন আমরা জানি এই ক্যালকুলাসের ইন্টিগ্রালের মানে কাজ কি, এর কাজটা কী জন্য আমরা ইন্টিগ্রাল ইউজ করব? ক্ষেত্রফল বের করার জন্য কোনো একটা নির্দিষ্ট এরিয়ার, কিন্তু সেই ক্ষেত্রফলটা অনির্দিষ্ট ছিল, যে কতটুকুর মধ্যে বের করতে হবে এমন কোনো কথা ছিল না। কিন্তু এখন এই চ্যাপ্টারে আমরা শিখব ডেফিনিট, অর্থাৎ সব কিছু নির্দিষ্ট করা। তোমাকে বলে দিবে যে এখান থেকে এই 0 থেকে 1 পর্যন্ত এইটুকু এরিয়ার ভিতরে, এইটুকুর জায়গার ভিতরে তার ক্ষেত্রফল কত হবে এটা বলে দিবে। তার মানে আমাদের এখানে নির্দিষ্ট করা, অর্থাৎ আমরা আজকে চ্যাপ্টারটা প্রত্যেকটা ইন্টিগ্রাল তো দিবই, সে সাথে কি করব, একটা আপার লিমিট আর লোয়ার লিমিট ইউজ করব। তাহলে হয় এর আগে যা কিছু শিখছি ইন্টিগ্রেশন থেকে এখান থেকে প্রশ্ন করবে, না হয় এখান থেকে প্রশ্ন করবে। এখন অনেকগুলো সংজ্ঞা লিখে রাখছি, দেখো যে আসলে এটা কাকে বলে, এই ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে। নির্দিষ্ট সমাকলন হলো এক ধরনের সমাকলন যেখানে সমাকলনের একটি সীমা থাকবে, জাস্ট একটা সীমা উল্লেখ করা থাকবে, নির্দিষ্ট একটা সীমা থাকবে। তো এর সাধারণ রূপটা কি, এটার হচ্ছে এর আসল চেহারাটা কেমন, এই যে হচ্ছে আসল চেহারা। অর্থাৎ আমি এটাকে যদি এখানে লিখি যে এরকম ফাংশন থাকবে, সব কিছুই কিন্তু একটা ফাংশন, তাই না? যেমন আমি সাইন এক্স বললাম, এটা একটা ফাংশন। কজ এক্স বের করছি, এটা একটা ফাংশনের মান। তো এখানে যে ফাংশনটা লিখলাম সেই ফাংশন একটা সীমা থাকবে, একটা আপার সীমা এবং লোয়ার সীমা, অর্থাৎ লিমিট যেটাকে বলে। তাহলে এই সীমাটা এরকম আমি ধরে নিব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ থেকে বি পর্যন্ত একটা সীমা দেওয়া আছে, এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। তো এটাকে আমার সমাধান করতে হবে যে এর হচ্ছে আসল চেহারা হচ্ছে এইটা। তো এখানে কি যে এফ এক্স মানে কি, এ এবং বি কি সব সুন্দর করে লেখা আছে। এটাকে বলা হয় নিম্ন সীমা, নিচের সীমা, আর বিটা হচ্ছে উপরের সীমা। এখন তোমাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা আমি জানি। তোমরা বলতে পারো যে নিম্ন আর উপরে যে সীমাটা আমি বলতেছি কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব? তো এটা ব্যবহার করার মূল যে কারণটা সেটা হচ্ছে কোনো একটা ফাংশনের নির্দিষ্ট পরিসরের মধ্যে ক্ষেত্রফল বের করা। আচ্ছা, আমি একটা বললাম যে ধর একটা পুকুর দিলাম, একটা পুকুর। তো একটা পুকুরের বললাম যে মানে পুরো একটা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। সেক্ষেত্রে পুকুরটা কী হতে পারে, এরকম বৃত্ত না হয়ে আঁকাবাঁকা হতে পারে, তাই না? এর একটা পুকুরের মানে যেরকম হতে পারে এরকম হতে পারে। সেক্ষেত্রে এই পুকুরের জন্য যে আমি ক্ষেত্রফল বের করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু আমি ডিরেক্টলি সেটা বের করছি। কিন্তু এখন তোমাকে বললাম এই পুকুরের যে ভূমি আছে, যে নিচেরটুকু যে এরিয়াটা আছে শুধু এইটুকু, এখান থেকে এই পর্যন্ত তার শুধু ক্ষেত্রফলটা বের করো। একটা নির্দিষ্ট সীমা উল্লেখ করে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে শুরু, এটা শেষ, তাহলে এটা হচ্ছে আমাদের শুরু আর এটা হচ্ছে আমাদের শেষ। এরকম একটা মান ইউজ করতে হবে। আমি কি চাই, ক্ষেত্রফল চাই। তাহলে এখানে একটা মান, এখানে একটা মান, এর মান কত আর এখানে মানটা কত সেটা ইউজ করে তারপরে এই যে ক্ষেত্রফলের ফাংশনটা আমরা এখানে লিখব, তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা মানটা পেয়ে যাব। তো এটাকে বোঝার জন্য আরেকটা সহজ উদাহরণ দিই। যেমন তোমাকে বের করতে বলছে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত তুমি সরণ বের করো একটা নির্দিষ্ট জায়গায়। তুমি ধরো দৌড়াচ্ছ, নুসরাত দৌড়াচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সে তো জানো, সে যখন দৌড়ায় ঘূর্ণিঝড় বয়ে যায়, ঠিক আছে? তো ধরো এখানে তার হচ্ছে বেগ ছিল 0, এখান থেকে সে যখন এখানে গেছে তখন তার বেগটা কত, এটা হচ্ছে প্রশ্ন করছে। এবং দেওয়া আছে সময় হচ্ছে 0 সেকেন্ড থেকে তার যাত্রা শুরু, এই পর্যন্ত আসছে, তখন তার সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে লিমিট দিয়ে দিছে, সীমা অতিক্রম দিয়ে দিছে। সে কিন্তু আরও দৌড়াইছে 10 সেকেন্ড, 1 মিনিট, সে তো আরও অনেক দৌড় পারে, হ্যাঁ 5 মিনিট পর্যন্ত দৌড়াতে পারবে এবং প্রত্যেকটা বেলায় মনে করো ঘূর্ণিঝড় বয়ে যাবে। তো সেক্ষেত্রে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমি বলে দিলাম যে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্তই তার সরণ কতটুকু ছিল।
তো এই ধরনের যখন আমি কথা বলবো তখন আমি ইন্টিগ্রেশন লিখে কী লিখবো, এখানে বেগ লিখবো, বি দিব, বিডিটি দিব, আর এই সময়ের যে সাপেক্ষ দিছি তাহলে সময়টা কোন থেকে শুরু হচ্ছে, সময় শুরু হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, তার মানে সময়টা 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, এবং এটা হচ্ছে আমাদের সাপেক্ষ। আর বেগ কেন লিখলাম, আমি চাইছি স্মরণ, অথচ লিখছি বেগ, বলো তো কেন? আমি বলছি যে এতটুকু যে তার স্মরণ কতটুকু, স্মরণ মানে হচ্ছে এস কতটুকু, অথচ আমি এখানে কি করছি, আমি এখানে 0.5 লিখছি এবং এখানে ভি দিলাম। এস লেখা বাদ দিয়ে কেন আমি ভি লিখলাম, কারণটা কি? আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনতে ভি লিখলাম এই জন্য নয় যে ইন্টিগ্রেশন ভি লেখার যে কথা, স্মরণ শুধুমাত্র স্মরণ বের করা একই কথা। এর কারণ হচ্ছে, তোমাদেরকে বলি, তোমাদের মনে আছে কিনা যখন আমি স্মরণটাকে ডিফারেন্সিয়েশন করছিলাম তখন বি হয়ে গেছিল। তাহলে এখন যদি আমি আবার স্মরণটাকে ফেরত পেতে চাই, বিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য যখন আমি বিটাকে ইন্টিগ্রেশন করতেছি তাহলে আমি আগের অবস্থায় ফেরত যাব। বুঝতে পারছো? মানে একটা থেকে আরেকটা পাওয়ার জন্য ইন্টিগ্রেশন করতে, তাহলে আমি ইন্টিগ্রেশন করতেছি ভিকে, এই জন্যই করতেছি যেন আমি স্মরণটা পাই। আমাকে বের করতে বলছে কি যে যদি নুসরা যদি টি সমান 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে যায়, তাহলে কি পরিমাণ বেগ, মানে ঘূর্ণিঝড়ের যে বেগটা সেটা তৈরি হবে, সেটা হচ্ছে প্রশ্ন। সেক্ষেত্রে বেগ যদি, ভুল বললাম, বেগ তো তৈরি হবেই, ধরি একটা বেগ তৈরি হয়েছে, কিন্তু বলছে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বলছে, দূরত্ব বা স্মরণ। তাহলে স্মরণ যদি পেতে চাই আমাকে ইন্টিগ্রেশন দিয়ে ভি লিখতে হবে, কারণ ভি যদি লিখি এই ভিটাই হচ্ছে আমাদের স্মরণ, এই ভিটাই আমাদের স্মরণ, কারণ ইন্টিগ্রেশন বি মানেই স্মরণ। যদি আমরা স্মরণকে ডিফারেন্সিয়েশন করি বি আসে, আবার বিকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ আসে, ত্বরণ আসে। তাহলে এবার যদি আমরা স্মরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ আসে, বেগকে করলে ত্বরণ আসে। এবার যদি উল্টা কাজটা করি, একে যদি আমি ইন্টিগ্রেশন করি বি আসবে, বিকে ইন্টিগ্রেশন করলে এস আসবে। তাহলে আমি যদি এস পেতে চাই বিটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমি যদি এসকে ইন্টিগ্রেশন করি তাহলে তো সর্বনাশ, তখন তো একবারে 0 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে একদম। আশা করি বুঝতে পারছো, কারণ ইন্টিগ্রেশন মানে পিছনের দিকে নিয়ে যায় আর কি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পুরো উল্টা, ডিফারেন্সিয়েশনের দিকে সামনের দিকে আগাই দেয় আর ইন্টিগ্রেশন পিছনের দিকে নিয়ে আসে, আবার আগের অবস্থায় তাকে ফেরত নিয়ে আসে। তো মোটামুটি আশা করি এই সীমা কেন প্রয়োজন হয়, কেন নিম্নের উপরে সীমা ব্যবহার করা হয় সব কিছু বুঝতে পারছো না? তার মানে আমরা একটা লিমিট, সীমার এই নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে মেইন টপিকটা হচ্ছে যে আগের বার ইন্টিগ্রেশন করছিলাম কোনো নির্দিষ্ট সীমা ছিল না, কিন্তু এখন সীমা বলে দেওয়া থাকবে যে এতটুকুর এখান থেকে এতটুকু পর্যন্তই, এর ভিতরে ক্ষেত্রফল কত, সেই ক্ষেত্রফল বের করতে গেলে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব, আর ইন্টিগ্রেশনে তখন ওই লিমিটটা আমরা ইউজ করব এবং ওইটুকুর ভিতরেই মান ইউজ করব। এবং মজার বিষয় হচ্ছে এক্ষেত্রে আমরা প্লাস সিটা ইউজ করব না। কেন ইউজ করবো না, সামনে যাই বুঝতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারে কোনো সূত্র নেই, সব আগের মতোই, একদম সেম টু সেম আগের অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক আগের মতোই, শুধুমাত্র এই যে লিমিট দেওয়া থাকবে এই লিমিটের জন্য অল্প একটু কাজ করে নিতে হবে। এবং এই চ্যাপ্টারটা খুবই মজার, অলরেডি প্রত্যেকটা ম্যাথ তোমাদের করাই ফেলছি, মানে ইন্টিগ্রেশনে যত ম্যাথ ছিল আগে সব শেষ। এখন শুধু আমরা কিভাবে এই সীমাটা ব্যবহার করব, কিভাবে মানটা বের করব, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে মনে করো এগুলো নাই, মনে করো কিছু নাই। এবার তুমি এটাকে সমাধান করলে কি হবে, ইন্টিগ্রেশন যদি 3কে সমাধান করি 3x মাইনাস 2x মানে কি 2x² ভাগ 2 প্লাস x² ইন্টিগ্রেশন করলে কি হয় x³ ভাগ 3 হয়। আচ্ছা, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করা শেষ। কথা হচ্ছে এই যে লিমিট ছিল না, লিমিট ছিল 3,0, 0 থেকে 3 পর্যন্ত। এবার আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে 0 থেকে 3, যে 0 থেকে 3 আমরা এখানে লিখব। এবার আমরা মানটা বের করব। এখন কথা হচ্ছে এখানে আমি কার মান বসাবো, এই যে x এর জায়গায় 3 আর 0 বসাবো। কিভাবে বসানো যায় দেখো, একবার ভালো করে দেখবা। 3 লিখলাম, এই x এর জায়গায় 3 আর 0 বসাবো, তার মানে x এর জায়গায় একবার 3 বসাবো, আরেকবার মাইনাস দিব, x এর জায়গায় একবার 0 বসাবো। তার মানে লোয়ার লিমিট এবং আপার লিমিটের পার্থক্যটা করে দিব আমরা। একইভাবে দেখো মাইনাস এই টুটু কাটা থাকে x², তাহলে x² মানে হচ্ছে x এর জায়গায় একবার 3 বসাবো, স্কোয়ার যা আছে সব থাকবে, শুধু x এর জায়গায় আমি 3 বসাবো, মাইনাস দিব, x এর জায়গায় 0 বসাবো, 0 উপরে স্কোয়ার প্লাস এখানে x³ ভাগ 3 মানে কি 1/3 ব্রেকেট দিব, x এর উপরে কিউব, তার x মানে কি 3, তো 3 উপরে কিউব মাইনাস x এর জায়গায় 0 বসাবো, 0 উপরে কিউব। এবার ক্যালকুলেশন করে তুমি যে যা পাবা সেটাই তোমার হচ্ছে আনসার। আগের বার কি করতাম, আগের বার কিন্তু আমি এখানে আনসার লিখতাম, প্লাস সিটা আনসার লিখছিলাম, মনে আছে? কেন লিখছিলাম, কারণ আগের বার বলা ছিল না যে এইটুকুর
ভিতরে সীমাটা কতটুকু বলছে, একটা পুকুরের ক্ষেত্রফল বের করে, একটা পুকুরে আমরা ক্ষেত্রফল বের করছি, কিন্তু এই পুকুরটা কতটুকু বিস্তৃত বা কেমনে কি কিচ্ছু বলছিল না, কিন্তু এখন লিমিট দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত। এই জন্য আমি সরাসরি একটা নির্দিষ্ট মান বের করতে পারছি, ঠিক আছে। কিন্তু যদি না দেওয়া থাকতো তাহলে আমার এখানে আনসার লিখতে হইতো, এখানে আমরা আনসার লিখে দিতাম, কারণ আমি তো জানি না যে তার মানটা কত আসলে। উদাহরণ 5 নম্বরটা দেখো, আমি আবারও বলছি প্রত্যেকটা অঙ্ক হচ্ছে আগে যেমন করে পড়ে আসছি ঠিক সেভাবে, শুধুমাত্র এখানে লিমিট দেওয়া আছে। তুমি লিমিটটাকে যদি মুছে দাও, মুছার দরকার নাই, দেখবা ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন 2x dx সমান কত, এগুলো আগের ক্লাসে পড়ে নিয়ে আসছি। তাহলে ওটা করলে কী হয় সেটাই করবা, তারপরে শুধুমাত্র লিমিটটা ইউজ করবা। মানে প্রত্যেকটা এখানে যতগুলো অঙ্ক আছে, যে বই আছে তোমাদের দেখো, এই বইয়ের এই নির্দিষ্ট যুগজের দেখো, খেয়াল করে দেখবা এই যে বইয়ের যতগুলো অঙ্ক আছে আজকে আমি দেখাবো, এখানে হিউজ অঙ্ক, মানে এত পরিমাণ অঙ্ক এই ইয়ের ভিতরে, মানে অঙ্কের শেষ নাই। কথা হচ্ছে এত অঙ্ক কেন, এখন সবগুলো অঙ্ক আমরা পড়ে আসছি, আমরা সবগুলোই পড়ে আসছি, পড়ে ফেলছি অলরেডি। এখানে যতগুলো অঙ্ক দেখতেছো, যেমন ধরে আমি এখানে ধরি tan স্কোয়ার sec স্কোয়ার, কেন ইন্টিগ্রেশন tan স্কোয়ার sec স্কোয়ার করলে কী হয় সেটাকে আমরা পড়িনি। তার মানে এখানে যতগুলো আছে সবগুলোই পড়ে গেছি। আর যদি স্পেসিফিকভাবে কোনো একটা তোমার কমন না পড়ে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা আমি ফাঁকিবাজি করছিলাম বা ওখানে স্কিপ করছিলাম, যেহেতু কোনো বোর্ডে আসে নাই সেজন্য। কিন্তু এই সবগুলো অঙ্ক আগের চ্যাপ্টারে আছে, সেই জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশি, অনেক বেশি অঙ্ক, বুঝতে পারছো? কারণ সবগুলো অঙ্কগুলো এখানে তুলে দিছে, শুধু এখানে লিমিট লাগাই দিছে। তো ঠিক আছে, দেখো অনেক অঙ্ক আমরা আস্তে আস্তে আজকে সলভ করি, খুবই মজার অঙ্ক, আমরা ধীরে ধীরে সলভ করে ফেলি। তাহলে প্রথমে হচ্ছে উদাহরণ 5 নম্বরটা কি বলছে, সাইন এক্স সাইন 2x। আচ্ছা যাই হোক, আমরা এই লিমিটটাকে ঠিক রাখবো, কেমন? কারণ লিমিট আমাদের কোনো কষ্ট দিচ্ছে না, কোনো প্যারাও দিচ্ছে না, কিছুই না, শুধু আমরা লিমিটটাকে রাখবো, বাকিটুকু সলভ করব। সাইন এক্স সাইন 2x, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে কী করতে হবে, সামনে একটা হাফ নিতে হবে, এখানে কী নিতে হবে, 2 নিতে হবে, 2 সাইন এ সাইন বি। ভালো হয় যেহেতু সাইন বির ভিতরে 2xটা আছে, তাহলে আমি একটা কাজ করি, 2x যেহেতু বড় তাই না, তাহলে সাইন 2xকে আগে লিখলাম, 2 সাইন এক্স, আচ্ছা এখানে লিখি দেখো 2 সাইন 2x ইন্টু হচ্ছে সাইন এক্স ডিএক্স, এটা লিখলাম আমরা। সাইন 2xকে কেন সামনে দিলাম, কারণ 2 সাইন এ সাইন বি, তাহলে সাইন যেহেতু এটাকে বড় রাখলে ওই ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে বলো দেখি 2 সাইন এ সাইন বি সূত্রটা কার সূত্র এটা? আচ্ছা আমাদের সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে কজ ইন্টু এ, মানে দেখো এটার সূত্র হচ্ছে এই যে 2 সাইন এ সাইন বি, সূত্রটা লিখে দিচ্ছি, কজ ইন্টু এ মাইনাস বি মাইনাস কজ ইন্টু এ প্লাস বি। আমি বলছিলাম ক্যালকুলাসের প্রত্যেকটা জায়গাতে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র লাগবে, এই জন্য খুব ভালো করে সূত্রগুলো মনে রাখতে হবে, ওই সূত্রগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। 2 সাইন এ সাইন বি, তাহলে চলো আমরা একবারে ইন্টিগ্রেশন যেমনি আসো ওভাবে রাখলাম, তাহলে এখানে একবারে করি, 2 সাইন এ সাইন বি মানে হচ্ছে কজ ইন্টু এ মাইনাস বি, তাহলে কজ ইন্টু এ মাইনাস বি 2x মাইনাস এক্স, এ মাইনাস বি মাইনাস কজ ইন্টু এ প্লাস বি, তাহলে 2x প্লাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, হাফ অফ ইন্টিগ্রেশনটা থাকলো, ইন্টিগ্রেশনকে রেখে দিলাম, তাহলে এখানে কি থাকবে, কস এক্স মাইনাস কস 3x ডিএক্স। তাহলে এখন আমরা এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তাহলে হাফ লিখলাম, একবারে থার্ড ব্র্যাকেট দিলাম, আমরা ভিতরে সব কাজ শেষ করব। কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধুমাত্র সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স কিন্তু না, অন্যদিকে কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়। এবার মাইনাস দিলাম, কস 3x করলে কী হবে, সাইন 3x হবে, ভাগ এই 3টা নিচে চলে যাবে, আর এখানে 0 আর π/2 আছে, 0 π/2 উপরে চলে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা হাফ দিলাম, এবার এই π/2 মানে এটাকে ইন্টিগ্রেশন শেষ করছি, এই লিমিটটাকে সাইডে বসাই দিছি। এবার আমরা এক্সের জায়গায় একবার π/2 বসাবো, এক্সের জায়গায় একবার 0 বসাবো। দেখো কীভাবে বসাই, সাইন লিখলাম, কেমন, এক্সের জায়গায় কী বসাবো, π/2। এখন একটা কথা আছে, সাইন এক্সকে π/2 একবার বসাইতে হবে, এই যে সাইন π/2 এক্স জায়গায় বসাইলাম, তারপরে মাইনাস, এবার আবার লিখবো সাইন এক্স জায়গায় লিখবো 0, তাহলে একবার সাইন π/2 মাইনাস সাইন 0, এটা হচ্ছে নিয়ম। একবারে পুরোটাকে এর সাথে নিব, আবার এই পুরোটাকে মাইনাস দিয়ে এর সাথে নিব। আচ্ছা এটুকু শেষ, এবার মাইনাস দিলাম, 1/3 দিলাম। আমরা একটু অ্যাডভান্স চিন্তা করবো আর কি, দেখো 1/3 দিছি, তাহলে সাইন 3x না, তাহলে আমি কি বলতে পারি, সাইন 3 ইন্টু π/2, একটা গেল তাই না, এই যে একটা গেল। এবার সূত্রের মাইনাস তাই না, সূত্রের মাইনাস, কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস হবে না। শুরুতে খেয়াল করে দেখো সাইন এক্স ছিল, তাহলে সামনে প্লাস, কারণ এখানে প্লাস ছিল প্রথমে, প্লাস মাইনাস দিয়ে পরেরটা। এবার দেখো এটা লিখলাম, কিন্তু প্রথমে তো মাইনাস চলে আসছে, তাহলে অবশ্যই পরেরটা প্লাস হবে, কারণ সামনে মাইনাস ছিল।
সিম্পল বিষয়, যদি না বুঝো তাহলে ব্রেকেট দিয়ে বুঝে নিবা। প্লাস দিলাম, তাহলে প্লাস কি যে 1/3 নিচে আছে, 1/3 দিলাম, তারপরে সাইন দিলাম, তারপরে কি লিখবো 3 × 0, এই 3 দিয়ে একবার এক্সের জায়গায় 0 বসাবো। এই হচ্ছে আমার কাজ। আচ্ছা, সব থেকে ভালো হয় তোমরা যদি এই লাইনের পরে এই পুরো জিনিসটাকে একবারে ক্যালকুলেশন করো। একবারে যদি ক্যালকুলেশন করো তাহলে 2/3 আসবে। এখন যদি বলো কীভাবে আসলো, তাহলে আমি একটু শুধু ভাঙাই দিই। সাইন π/2 মানে 90 ডিগ্রি মানে হচ্ছে 1, সাইন 0 ডিগ্রি মানে 0, মাইনাস 1/3, এটা হচ্ছে সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1, আর প্লাস এটা হচ্ছে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এখন তোমরা যদি ক্যালকুলেশনে চাপ করো তাহলে দেখবা 2/3 আসবে, এটা আমার আনসার হবে। আচ্ছা, উদাহরণ 7 নম্বরে দেখো, যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে, আগের যখন গোলা করাইলাম দেখো এগুলো কিন্তু সিম্পল ম্যাথ, যদিও অনেকবার বোর্ডে আসছে, কিন্তু আসলে কিন্তু ডুয়েটের কথা যদি চিন্তা করি এগুলা বিভিন্ন বোর্ডে আসছে, ঠিক আছে, কিন্তু ডুয়েটের কথা চিন্তা করলে এগুলা কিন্তু আহামরি বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখন যেগুলো করাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হয়। এখানে খেয়াল করে দেখো, এখানে ইন্টিগ্রেশন আছে 0 থেকে এ পর্যন্ত লিমিট দেওয়া আছে, বলছি √² - x²। আমরা কি করলে এটাকে সলভ করতে পারি? এই অঙ্কগুলো আগে সম্ভবত তোমাদের করানো হয়নি, তো সেই জায়গা থেকে দেখো √² - x², আমরা অঙ্কগুলোকে কীভাবে সলভ করতে পারবো। এরকম অঙ্ক দেখলেই তোমাকে ধরে নিতে হবে। কিভাবে ধরবো? এখন কি ধরবো? এরকম অঙ্ক মনে করো তোমার হচ্ছে 10 থেকে 15টা অঙ্ক আছে, যেগুলো তোমাকে একবারে মুখস্থের মতো করতে হবে যে আমি কি ধরলে কি হবে। এখানে আমার কোনো হাত নাই, এরকম আমি করাবো অঙ্কগুলো। এরকম অঙ্ক তোমার, আমি আবার বলতেছি, 10 থেকে 15টা, আচ্ছা 15টা বাদ দিলাম, ইম্পর্টেন্ট দেখে মিনিমাম 10টা অঙ্ক আছে যে কি ধরে নিব সেটা তোমাকে খেয়াল রাখতে হয়। মানে এক প্রকার মুখস্থ মতো তোমাকে মনে রাখতে হবে যে আমি কি ধরলে অঙ্কটা সলভ হবে, না হলে অনেক বেশি কঠিন হবে। তবে এটা সহজ, এরকম অঙ্ক বলা সহজ। ধরো ধরে নিব x = কি জানো? ধরে নিব x = a sin θ। ধরে নিব x = a sin θ। যদি আমি x = a sin θ না ধরি তাহলে এটা আমি সমাধান করতে পারবো না, কারণ ভিতরে আছে a² এবং x² dx। তুমি অনেক পদ্ধতি অবলম্বন করো, তুমি ইউভির সূত্র ফেলাই দেওয়ার চেষ্টা করো, দেখো কোনোটাই হবে না, ঝামেলা হবে। x = a sin θ যদি ধরি, কেন ধরলাম? আমি চাচ্ছিলাম যে ভিতরে 1 - sin² θ বানাইতে, তাহলে কী হবে? √, কী হবে? cos² θ হবে, উপরে √, তাহলে ভিতর থেকে বাড়াই আসবে কি? cos θ। আর cos θকে খুব সহজে সলভ করতে পারবো। আমরা কোনো কথা ছাড়াই x = a sin θ ধরবো, এটা আমরা এক প্রকার মনে রাখবো আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এই হিসেবে মনে রাখবো। এবার চলো আমরা একে dx করি, তাহলে dx যদি করি, ডিফারেন্সিয়েশন করি, এখানে a তো থাকবেই, আর sin θ কী হবে? হয়ে যাবে cos θ, আর এদিকে থাকবে কি? d θ। তার মানে আমি আগে যেমন করছিলাম যে এখানে জেড ধরে নিয়েছিলাম, এখন আমরা জেডটা ধরতেছি না, আমরা ধরে নিছি যে x = ভিতরে এক্সটা সমান sin θ। যেহেতু sin θ লিখছি, তাহলে আমি সবগুলোকে থিটা বানাই ফেলবো। এখন তুমি থিটার জায়গায় জেড বলতে পারো, যে a sin z, তাহলে সবগুলো জেড হয়ে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি এখানে যদি জেড ধরো তাহলে a cos z dz হবে, কিন্তু dz হলে ভিতরে হয়ে যাচ্ছে cos z, তো বিষয়টা কেমন দেখা যায়? কসের পরে জেড, খারাপ লাগবে, সেজন্য আমরা থিটা বললাম, যে কোনো একটা ধরা যায় আর কি, সেটা বুঝাইলাম। তাহলে dx = a cos θ dθ। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে মানটা বসাই দিব। দেখো এখানে 0 থেকে a আছে লিমিট, তো এখন দেখো √, দিলাম, a² দিলাম, মাইনাস x জায়গায় কি বসাবো? x জায়গায় বসাবো হচ্ছে কি? a sin θ। তাহলে কি বলতে পারি? a² sin² θ। সাইডে কী লিখবো? dθ। dθ লিখবো না, আমরা কী লিখবো? দেখেন dx আছে, তাহলে dx জায়গায় আমি কী বলতে পারি? a cos θ, a cos θ dθ। এই চ্যাপ্টার অঙ্কগুলো এত মজার, দেখো আজকে আমি মিনিমাম দেখো 15 থেকে 20টা ম্যাথ করাবো, শুধু খালি তুলবো, মানে করবো আর করবো, দেখবে একবারে ইজি। a cos θ dθ আমরা লিখলাম। কথা হচ্ছে আমি যে এখানে সবগুলাকে এই থিটা দ্বারা চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এই লিমিটটা কি চেঞ্জ হবে না? উপরে লিমিটটা কি চেঞ্জ হবে না? এই লিমিটগুলো তো ছিল এক্সের জন্য। আমি আবার বোঝাচ্ছি, আগের অঙ্কে দেখো তো। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা যখন করলাম, তখন এখান থেকে যখন এখানে আসলাম, sin x বের করছি, sin 3x/3 বের করছি। আমরা কিন্তু এক্সের জায়গায় এই π/2 আর 0 কিন্তু লিমিটটা বসে দিছি। এই π/2 কিন্তু শুরু থেকে ছিল। তো এখন তার মানে আমি মানে এটা শিওর যে এই পাশের π/2 আর 0, মানে 0 থেকে π/2, এটা কিন্তু এক্সের জন্য ফিক্সড ছিল। কিন্তু এখন যে অঙ্কটাতে আসছি আমরা, সবগুলোকে থিটা দ্বারা চেঞ্জ করে দিচ্ছি, তো এটা তো এখন
কিন্তু এ আর জিরো তো ছিল এক্সের জন্য, বলছে ডিএক্স এক্সের সাপেক্ষে, তখন মাথার উপরে ছিল এ, নিচে ছিল জিরো, মানে জিরো থেকে এ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে এর জন্য সঠিক, এর জন্য সত্য, কিন্তু এর জন্য তো সত্য না। সুতরাং আমাকে এখানে যে লিমিটগুলো আছে এগুলো চেঞ্জ করে থিটার জন্য কিটা মানে কি হয় সেটা আমাকে বের করে এখানে বসাইতে হবে। বসে অঙ্কটা করলেই মোটামুটি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখানে লিখলাম এই কোনোটা এটা হয়নি আমাদের, তাহলে এখানে যদি আমাদের হতে চায় তাহলে আমাকে কী করতে হবে, লিমিটের মানটা কত সেটা বের করতে হবে। তবে ভিতরে যা কিছু করলাম সব ঠিক আছে, যেমন x সমান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে এক্স স্কোয়ার কারণে সবার উপরে স্কোয়ার করে দিলাম। তারপরে এখানে ডিএক্স মানে কি এ কস থিটা ডি থিটা, এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র আমাকে এই জায়গায় ছোট্ট করে একটা কাজ করে নিতে হবে, এভাবে ঘর করে একটা কাজ করে নিতে হবে। দেখো এই যে কী কাজ করব, দেখো এখানে কি কাজ করব, কাজটা হচ্ছে এখানে লিখবো এক্স, এখানে লিখবো থিটা। তাহলে এই লিমিটগুলা এক্সের জন্য ছিল জিরো, এই যে জিরো, তাহলে থিটার জন্য কত সেটা বের করে এখানে আমরা বসাবো। এক্সের জন্য যদি জিরো হয় এই যে এখানে বসাবা, এটা আবার এখানে বসে চেক করবা। এক্সের জন্য যদি জিরো হয় এই যে এক্স সমান এ কস থিটা, সরি এ সাইন থিটা, ঠিক আছে, এক্স সমান কি এ সাইন থিটা। তাহলে এক্স সমান যদি জিরো হয় তাহলে এ সাইন থিটা, তাহলে থিটা সমান কত হবে, তাহলে জিরো ভাগ এ সমান সাইন থিটা, তাহলে থিটা সমান কত হবে সাইন ইনভার্স জিরো। বলো দেখি সাইন ইনভার্স জিরো মানে কত, জিরো, সাইন জিরো মানে জিরো, এক কথায়। তাহলে সাইন ইনভার্স জিরো মানে জিরো, এই থিটার মান আছে জিরো। তারপরে আমি এখানে জিরো বসাবো, তার মানে জিরোটা ঠিক আছে। এরপরে আছে এ, যদি এক্সের মানটা এ হয় তাহলে থিটার মান কত, চলো আমরা চেক করি। চলো এখানে আবার বসাই দিই, এবার আমরা আবার বসাই দিই। যদি এক্স সমান কী হয়, এ হয়, এই যে এ হয়, তাহলে কি থাকবে থিটার মান কত হবে, দেখো তাহলে এ ভাগ এ করে দিলে শুধু ওয়ান থাকে, তাহলে ওয়ান সাইন থিটা। তাহলে কি হচ্ছে থিটার সমান, তাহলে কী হবে সাইন ইনভার্স ওয়ান হবে। সাইন ইনভার্স ওয়ান মানে কি পাই ভাগ টু, 90 ডিগ্রি, এই যে পাই ভাগ টু। তাহলে এখানে আমরা কী করবো, জায়গায় বসাই দিব পাই ভাগ টু। এবার অঙ্কটাকে আমি সমাধান করে দিব, সুন্দর করে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এবার আমরা সহজ করে অঙ্কটা করবো। দেখো জিরো থেকে পাই ভাগ টু পর্যন্ত লিমিট আছে, আমরা ভিতর থেকে স্কোয়ারটা কমন নিব। যদি স্কোয়ারটা কমন নিই ওয়ান মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা হবে, উপরে থাকবে রুট ওভার ইন্টু এ কস থিটা ডি থিটা হবে সমান জিরো থেকে পাই ভাগ টু লিমিট। এবার এ স্কোয়ারটাকে বাইরে বের করে নিয়ে আসলে কী হবে, শুধু এ থাকবে না, স্কোয়ারটা রুট ওভার ভিতরে, তাহলে এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে ভিতরে আছে স্কোয়ার, এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলে এ হবে। এবার দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কী হবে কস স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটা স্কোয়ার, যদি স্কোয়ার এরকম হয় তাহলে এটাকে দেখো তো আমি একবারে করতে পারতাম না, আমি এখন এভাবে দেখাবো, পরের বার থেকে কী করবো আমি একবারে করব। জিরো পাই ভাগ টু রুট ওভারের ভিতরে কী আছে, দুটো কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমি বলতে পারি এ কস থিটা ইন্টু এ কস থিটা, তারপর ইন্টু কী হবে ডি থিটা, ডি থিটা। জিরো থেকে পাই ভাগ টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা, আমরা এখান থেকে এ স্কোয়ারটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, তাহলে জিরো পাই ভাগ টু, ঠিক আছে, কস স্কোয়ার থিটা আছে, তাহলে বলো দেখি কস স্কোয়ার থিটা থাকলে কী হবে। যদি কস স্কোয়ার থিটা থাকে তাহলে তোমাদেরকে শিখাইছিলাম যে সামনে একটা ওয়ান বা টু নিবা, আর এখানে টু নিবা, কারণ স্কোয়ারকে দেখো খেয়াল করে দেখবা, স্কোয়ারটাকে আমরা কিন্তু বলছিলাম যে স্কোয়ারকে করা যায় না, তাহলে স্কোয়ারকে যদি না করতে পারি আমরা কী করবো, তাহলে সামনে টু নিব, তাহলে টু নিয়ে টু কস স্কোয়ার থিটা, তাহলে বলো দেখি সূত্র কী হবে আমাদের, ওয়ান প্লাস কস টু থিটা ইন্টু ডি থিটা। এখানে আছে জিরো পাই ভাগ টু, আর এখানে আছে হাফ অফ এ স্কোয়ার। তাহলে এখন আমরা হাফ অফ এ স্কোয়ার নিলাম ইন্টু, আমরা একবার এটাকে কাজ করবো, ঠিক আছে, একবারে কাজ করে এখানে লিখবো পাই ভাগ টু আর হলো জিরো, লিমিটে একবার বসে দিলাম, ভিতরে সবগুলো কাজ আমরা একবারে করবো। ওয়ান থাকলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলো হয় থিটা। আচ্ছা বলবো ওয়ানকে ইন্টিগ্রেশন করলো তো এক্স হওয়ার কথা, তাহলে থিটা কেন হলো, কারণ আমি সাপেক্ষ থিটা হিসেবে ধরে নিছি। তুমি চাইলে ডি ডাব্লিউ ডি জেড ইচ্ছা করতে পারতা, কিন্তু আমি থিটা দিয়ে করছি অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা দেখো থিটা প্লাস কস টু থিটা মানে কি সাইন টু থিটা ভাগ নিচে টুটা চলে আসবে। এবার এটাকে আমরা সমাধান করবো। দেখো তাহলে হাফ অফ এ স্কোয়ার ইন্টু থিটা মানে কি, তাহলে একবার পাই ভাগ টু, আরেকবার মাইনাস শূন্য লেখা দরকার আছে, তারপরে লিখলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমি থিটার কাজটা শেষ করলাম, তারপরে প্লাস দিলাম, হাফ লিখলাম, সাইন টু থিটা মানে কি, দেখো তাহলে সাইন টু ইন্টু পাই ভাগ টু মাইনাস সাইন টু ইন্টু কি জিরো, একবার সাইন টুকে দিয়ে এটাতে গুণ করলাম, আবার সাইন টু এটা দিলাম, আর হাফটাকে বাইরে বের করে নিয়ে এসে পড়ছি। এবার আমি ব্রেকেট ক্লোজ করলাম। এবার দেখো তো যদি মানটা বসাই দিই, দেখো তো এখানে হাফ অফ স্কোয়ার আছে ইন্টু, যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কেমন হয়, এখানে আছে পাই ভাগ টু, আচ্ছা থাকলো প্লাস হাফ অফ
এই টু কাটা, তাহলে থাকবে সাইন পাই। বলো দেখি সাইন পাই মানে কত? আচ্ছা সাইন এটা হচ্ছে কি 180 ডিগ্রি মানে 0 মাইনাস সাইন 0 মানে 0। তাহলে আমরা এখান থেকে ওভারঅল কি পেলাম? তাহলে হাফ অফ এ স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেলাম আমরা দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ অফ এ স্কোয়ার ইন্টু হচ্ছে পাই ভাগ 2। যদি আমরা আরও সহজ করে বলি তাহলে কি লিখবো, যে এই যে 2 মানে কি 1/4, তাহলে 1/4 পাই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তোমাদেরকে বোঝানোর জন্য আমি এমন একটা লাইনও বাদ দিইনি যেটা করা লাগবে না। তোমরা কিন্তু এত বেশি করে করবে না, তোমরা অনেকগুলো লাইন স্কিপ করে ছোট করে অঙ্কটা সলভ করবা। আমরা উদাহরণের সবগুলো ম্যাথ করে ফেলছি, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো শেষ। এখন অনুশীলনীর ম্যাথ, অনুশীলনী 10-এর F-এর যেগুলো অঙ্ক আছে আমরা যদি সবগুলো অল্প অল্প করে দেখি, যেমন ধরো প্রথমেই, মানে আমি এগুলো অঙ্ক তোমাদের করতে হবে না, একটু খালি বলি। এই দেখো এই যে 2 নাম্বারটা, 1-এর 2 নাম্বারটা বলছে cos 4x। আচ্ছা cos 4x-কে ইন্টিগ্রেশন করলে কি হয়? আমরা জানি ইন্টিগ্রেশন করলে sin 4x হয়, আর এই 4টার নিচে চলে আসে। তারপর এটাকে ব্রেকেট দিলাম, এই যে লিমিট আছে π/2 ভাগ হচ্ছে 0। তো এটাকে আমরা সলভ করতে পারবো না এখন, মানে যে 1/4টাকে দেখো 1/4টাকে আমি সামনে নিয়ে আসলাম, ব্রেকেট দিলাম sin 4x, তাহলে sin 4x জায়গায় বসাবো π/2 মাইনাস sin 4x জায়গায় বসাবো 0। এবার ক্যালকুলেশন করে দিলে যা আসবে তাই আমার আনসার। তার মানে এরকম ছোট ছোট অঙ্ক যেগুলো সবগুলো করে আসছি শুধুমাত্র একটা লিমিট দিয়ে করতে বলছি, আর কিছুই না। আচ্ছা আমি এখান থেকে বাছাই করে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে করাই, বাট বাকিগুলো করাচ্ছি না বলে এই না যে ওগুলা আসবে না পরীক্ষায়, যে কোনো একটা অঙ্ক আসতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে তুমি শুধু ইন্টিগ্রেশন করবা, তুমি ইন্টিগ্রেশন শিখছো, তুমি ইন্টিগ্রেশন করবা, এটাই হচ্ছে তোমার কাজ। এখানে দেখো লিমিট আছে 0 1, কিন্তু নিচে আছে কি 1 - x² উপরে আছে x। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, ধরি z সমান কত 1 - x² ধরলাম, কারণ ধরলে উপরে আমি x d θ পাবো। তাহলে এখানে dz সমান কী হবে -2x dx। আচ্ছা আমার কি লাগবে x dx লাগবে, তাই না? তাহলে দেখো তো এই যে x dx আছে, তাহলে dz ভাগ -2 সমান কি বলতে পারি x dx। তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে তাহলে আমাদের এটা কী হবে, তাহলে এটাকে আমি যদি সমাধান করি, সলিউশন করি, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে যে ইন্টিগ্রেশন দিলাম, লিমিটের মানটা পুরো লিখতেছি 1/√z হচ্ছে না, 1/√z হচ্ছে, এবং x dxকে আমি কি বলতে পারি dz ভাগ -2 বলতে পারি। কথা হচ্ছে এই লিমিটের যে মানটা আছে সেটা কি ঠিক থাকবে? সেটা তো এক্সের জন্য ছিল, তো এখন আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জন্য আমি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা ছোটো করে একটা গড় ডিজাইন করবো। এখানে দেখো এই যে এভাবে আমরা একটা গড় ডিজাইন করে এখানে মানগুলো বসাবো। এই যে এটা হচ্ছে এক্সের জন্য, এটা থিটার জন্য। আচ্ছা আমি তো জেড দিছি, তো জেড লিখবো এখানে, তাহলে জেড লিখতে হবে, জেড লিখতে হবে। আগের বার থিটা ছিল, এখন জেড ধরছি, আমরা সবগুলো জেড বানাই ফেলছি না, জেড সমান ধরছি না। তাহলে যদি এক্সের মান, মানে এক্সের জায়গায় লিমিট ছিল 0 আর 1, তাহলে 0 আর হচ্ছে 1 লিখে নিলাম আগে। যদি এক্সের মান 0 হয় তাহলে জেডের মান কী হবে, চলো বের করি। এক্সের মান যদি 0 হয় তাহলে জেডের মান কি 1 হবে না? এখন এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপর এক্সের মান যদি 1 হয়, যদি 1 হয় তাহলে আমি কি বলতে পারি জেডের মান 0। কীভাবে 0? 1 - 1/² মানে 0। তাহলে এখন আমি যে লিমিটগুলো পাইছি, যখন 0 ছিল তখন 1, তার মানে যেখানে 1, তারপরে 0, তার মানে এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার, 0 থেকে 1 পর্যন্ত। এবার এটাকে আমরা সমাধান করব। দেখো কীভাবে সমাধান করতে পারি, এই যে দেখো মাইনাস নিচে 2 আছে না, তাহলে -1/2টাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, ইনটু এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। বলো দেখি রাসেল বলবা 1/√z-কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 2√z ইন্টু কী থাকবে, যেহেতু 2√z হয়ে গেছে, আমরা একবার ইন্টিগ্রেশন করে ফেলছি, তাহলে ব্রেকেট দিব, দেওয়ার পরে যে 0 আর 1 আছে, 0 আর 1 আছে বসে দিব। এবার জাস্ট খালি মানটা বসে দেখো -1/2 তো আছে, ইন্টু এই 2টাকে বাইরে বের করে নিয়ে আসি, কারণ 2 এর উপরে লিমিট প্রভাব পড়ে না, জেডের উপরে প্রভাব পড়বে। এখানে x ছিল, এক্সের উপর প্রভাব পড়বে, মানে যেটা সাপেক্ষ ধরছি সেই মানটার উপর প্রভাব পড়ে। তাহলে 2টাকে বাইরে বের করে নিয়ে আসলাম, ইন্টু ব্রেকেট দিলাম, √z মানে কি √0 মাইনাস কী হবে -√1, তাই না? তাহলে কী হচ্ছে এখানে 2 কাটা, তাহলে -1 গুণন -1, তাহলে কী থাকতেছে শুধুমাত্র 1 থাকতেছে। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা দেখো 2-এর 8 নম্বরটা আমরা এই অঙ্কটা না করাইলেও আশা করি তোমরা পারবা, যেহেতু একটা করাই ফেলছি এখান থেকে। আমরা যদি এখান থেকে ধরে নিই z সমান 9 - 2x², তারপর দেখো তো তাহলে আমার উপরে x dx হয়ে যাচ্ছে, তাহলে আমার অঙ্কটা স্বাভাবিকভাবে হয়ে যাবে না? অনেক সহজ অঙ্ক না? একটু স্পিডে করাই দিই যেন তোমরা খালি দেখবা, দেখায় এখানে মাইনাস আছে লিখলাম, তাহলে 4x
-4x বা চিহ্ন, dz ভাগ হচ্ছে -4, এখানে dx আছে সমান x dx। এরপরে আমার কাজটা কি, এভাবে আমার একটা গড় তৈরি করা, গড় তৈরি করে আমরা এই পাশে দিব x, এখানে আমরা ধরছি কি z, এই যে z লিখলাম। তাহলে x এর মান লিমিট আছে 0 আর 2, এই যে 0 আর হচ্ছে 2, দেখি কি হয়। 0 দিলে z এর মানটা কত আসবে, যদি আমরা x এর মান 0 দেই তাহলে z এর মানটা আসবে 9, যদি x এর মান 2 দেই তাহলে z এর মান কত আসবে, তাহলে 9 - 2 গুণন 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 9 - 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে শুধু কি থাকবে 1 থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, যে 9 আর হচ্ছে 1, 9 আর 1 পেয়ে গেলাম। তারপরে এবার দেখো 1 ভাগ কী বলতে পারি, √z বলতে পারি, ইন্টু x dxকে আমরা কি বলতে পারি, x dxকে বলতে পারি dz ভাগ হচ্ছে -4। দেখছো সম্পূর্ণ আগের মতো। যখন x এর লিমিট 0, তখন z এর মান পাইছি 9, যে 0 বসেছিলাম শুধু 9টা আসছে, এই 9টা এখানে, মানে x এই 0 পরিবর্তে 9, এই 2 এর পরিবর্তে 1। এখন দেখো এই যে -1 ভাগ 4 আমি লিখে ফেললাম, আর এখানে হবে 2√z, এখানে কি থাকবে 1 ভাগ 9 থাকবে, মানে এই এখানে লিমিটটা আমি এখানে দিব, 1 ভাগ 4 লিখলাম, 2টাকে দিলাম, √z মানে √1 মাইনাস √9, তাহলে এখান থেকে কত পাচ্ছি, তাহলে -½ পাচ্ছি, ইন্টু এখান থেকে 1 - 3 পাচ্ছি, তাই না, তাহলে -2, তাহলে শুধুমাত্র কী হবে, একটা 1 হবে। এটা হচ্ছে আমার আনসার। দেখো আমি তাহলে তোমাদেরকে কি করলাম, এই অঙ্কটা দেখাই দিলাম, এই দুইয়ের এটা দেখাই দিলাম, 2-এর এটা দেখাই দিলাম। তোমরা দেখো তো খেয়াল করে, এই 2-এর এই 9 নাম্বারটা পারবে না, দেখো তো এতক্ষণ ছিল নিচে ছিল 9 - 2x², এখন আছে নিচে আছে 4 - x²। তাহলে 2-এর এই 9 নাম্বারটা বাড়ি কাজ তোমরা করবা সবাই। আচ্ছা এবার 3-এর 1 নাম্বারটা দেখো, দেখি 3-এর 1 নাম্বারটা আমি করাবো না, ওখানে যাবো না, আমি এখানেই করাই দিব। 3-এর 1 নাম্বারে দেখো তো কী বলছে, dx ভাগ হচ্ছে 1 + x²। এক লাইনে অঙ্কটা সলভ করা সম্ভব, বলো সেটা, এই 1 ভাগ 1 + x², এটা কীভাবে সলভ করতে পারি বলো। 3-এর 1 নাম্বারটা 1 ভাগ 1 + x² মানে হচ্ছে tan ইনভার্স x, আর এখানে কি আছে 1 ভাগ 0 আছে। অনেকগুলো বইতে এভাবে লেখা আছে 1 ভাগ 0, এভাবে দাগ দেওয়া থাকে অনেকগুলো বইতে, দেখবা এমনি করে দাগ দেওয়া, উপরে লেখা 1 এবার লেখা 0, তারপর খালি মানটা বসে দিছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। কিন্তু আমি তোমাদেরকে এইভাবে না শিখাই, আমি তোমাদের কীভাবে শিখালাম, আমি তোমাদেরকে শিখালাম হচ্ছে যে tan ইনভার্স x লেখার পর এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা হচ্ছে 1,0। কেমন যেন থার্ড ব্র্যাকেট দিলে মনে হয় যে না একটা জিনিসের ভিতরে 1 ভাগ 0টা আছে, মানে ভালো মনে হয় আর কি অনেকটা। কিন্তু এইভাবে দাগ দিলে হয় কি, আমার কাছে পার্সোনালি কেমন যেন লাগে, তার থেকে তোমরা হচ্ছে যেভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার মতো করে 1,0 লিখে ইউজ করিও, ঠিক আছে। তাহলে এটা গেল। এরপরে যে অঙ্ক, এগুলো কিন্তু সবই সহজ, এগুলো তোমরা নিজেরাই করার চেষ্টা করবা। তাহলে চলো এখান থেকে আমরা চলে যাই একবারে 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, 5, 6, চলো সবগুলো করে দিই। 5 এবং 6 এর ভিতরে 5 এবং 6 একই ক্যাটাগরি, সবগুলো একই ক্যাটাগরি। এই যে 5 এবং 6 নাম্বারটা দেখাই চলো। আচ্ছা 5-এর 1 নাম্বার আর হচ্ছে কয় নাম্বার দেখো তো, 5-এর 1 আর হচ্ছে 5-এর 2 নাম্বারটা, দুইটা একই রকম, এবং 5-এর 3 নাম্বারটা দেখো, 5-এর 1, 5-এর 2, 5-এর 3, তিনটে একই রকম। আমি একটা করাই দিই আর দুইটা তোমরা নিজেরা করিও। 5-এর 1 নাম্বারের নিচে আছে 1 + cos x, আর 5-এর 2-এতে আছে, অনেক বোর্ডে আসছে একটু, এর থেকে সমানই 1 + cos 2x আছে। তাহলে cos 2x থাকলে কী হয় সেটা করে দিই, আর 1 - cos 2x, তো মাইনাসে তো সমস্যা নেই, শুধু মাইনাস থাকলো আহামরি কোনো সমস্যা না। তোমাদের এই অঙ্কটা করানোর আগে 5-এর 3 নাম্বারটা আমি এখান থেকে করাই দিই, 5-এর 3 নাম্বারটা করাই দিই। 1 ভাগ নিচে কী আছে, 1 - cos 2x আছে না, 1 - cos 2x। তাহলে দেখো তো 1 - cos 2x হলে এটা কার সূত্র, 1 ভাগ cos 2x মানে কি 2 sin square x না, cos 2x মানে কি 2 sin square x। যদি 2 sin square x থাকে তাহলে আমি কি বলতে পারি যে 1 ভাগ 2 sin square x মানে কি 2 sin square x যদি হয় তাহলে 1 ভাগ 2, আচ্ছা 1 ভাগ 2 sin square x মানে কি cosec square x, তাহলে cosec square x ইন্টিগ্রেশন dx। এখন বলো দেখি ইন্টিগ্রেশন cosec square x মানে কি, সূত্র কি, cosec square x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, -cot x হবে, এই যে -cot x। এবার ব্র্যাকেট দিবা, এবার এই যে লিমিট ছিল না π/4 0, এখানে আছে π/4, এখানে আছে 0, এই জায়গা থেকে খালি মানটা বের করে বসে দিবা, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি, এবং এই পরেরগুলোও করতে পারি। তবে এইগুলোকে দুইভাবে নিয়মে করা যায়। তবে চলো আমরা হচ্ছে 5-এর একটা কাজ করি, 5-এর 2 নাম্বারটাই করাই দিই। তাহলে
1/1 + cos 2x। আচ্ছা, আমরা যদি কখনো ডিরেক্টলি সূত্র পড়ে, তাহলে আমরা তো কিছু চিন্তা করবো না। 1/1 + cos 2x, তাহলে সূত্র পড়ে গেছে না অলরেডি। তাহলে 1/1 + cos 2x মানে কি 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x। তাহলে এখান থেকে 2 cos স্কোয়ার x মানে কি 1/2 sec স্কোয়ার x। ইন্টিগ্রেশন লিমিট আছে কত, 0 π/2 π/4। তাহলে sec স্কোয়ার x কি করলে কি হয়, হাফ লিখলাম, tan x হয় না, tan x। তাহলে tan x ইন্টু হচ্ছে π/4 × 0। এখানে আমরা সলভ করে ফেললেই মানটা বের হয়ে যাবে। তো এখন না হয় ভিতরে 2 ছিল, যদি 2 যদি না থাকতো তখন আমরা তাহলে কী করতাম দেখো তো, যেমন 0 π/2, এখানে উপরে তো 2 নাই। এখন কি করব, 1 + cos তো 2 নাই, তাহলে কি করব, 2 ধরে নিব ভিতরে, যেমন cos 2x, এই যে x/2, তাহলে এখানে x হবে আমাদের x/2, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 0 π/2, তাহলে 1/1 + cos 2x মানে কি, তাহলে 2 cos স্কোয়ার x। তাহলে 2 cos স্কোয়ার x মানে কি sec স্কোয়ার x। আর এখানে ইন্টিগ্রেশন তো আছে, 0 π/2 ইন্টু আছে dx আছে, তাহলে sec স্কোয়ার x মানে কি tan x/2। কিন্তু tan x/2 যদিও থাকে, এখানে কিন্তু ভিতরে কি আছে আবার 1/2 আছে না, তাহলে ইন্টু কী করতে হবে, 1/2টা বাইরে বের করে নিয়ে আসতে হবে না, 1/2টা। আমি তো হাফটাকে বাইরে বের করছি, এটা তো হচ্ছে আমরা তো ডিফারেন্সিয়েশন করার কথা বলছি। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, হাফটা বাইরে আসে, কিন্তু ইন্টিগ্রেশন করলে কি হয়, হাফটা নিচে চলে যায়। মানে যাই থাকুক এর সাথে কী হবে, এই যে হাফটা নিচে চলে যাবে, মানে যা করার পরে যা থাকবে সেটা নিচে চলে যাবে। আর সামনে কিন্তু কি আছে, সামনে আমাদের হাফ তো আছে, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ। এবার থার্ড ব্র্যাকেট দিব, একটু 0 লিখবো, π/2 লিখবো। তাহলে হাফ এ হাফ কাটা যাবে না, উপরে নিচে কাটা গেল, তাহলে কাটা গেলে কি থাকবে, tan x/2 থাকলো, আর এখানে কি থাকবে π/2 আর 0 থাকলো। এবার আমি মানটা বসাই দিব, হাফ ইন্টু x মানে π/2, এই যে π/2, এই যে ব্রেকেট দিলাম, তারপরে আচ্ছা ভুল করলাম, 10 লিখলাম, x মানে π/2, আচ্ছা π/2 দিলে আর নিচে 2 আসলে কি বলতে পারি π/4 মাইনাস 10, x জায়গায় বসাবো 0/2। এবার এখান থেকে আমরা সলভ করবো, যা আসবে সেটা আমার আনসার। তাহলে এই একটা প্রশ্ন, এর সমাধান হচ্ছে এটা। আচ্ছা খেয়াল করে দেখবা 6 নাম্বারটা খেয়াল করে দেখবো। 6-এর হচ্ছে 1 নাম্বার হচ্ছে 1/1 - sin x। এটা অনেকগুলো বোর্ডে আসছে। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একই টাইপের অঙ্ক, 0 π/4 লিমিট করা আছে dx/1 + sin x। তাহলে এখানে এখানে ছিল -sin x, এখানে আছে +sin x। তো এটা অনেক বেশি বোর্ডে আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা তোমাদেরকে হচ্ছে এটা করাই দিব, আর এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে। তাহলে -sin x-টা বাড়ি কাজ, আর নিচে +sin x, 1 + sin x-টা কি 1 + sin x-টা হচ্ছে নিচেরটা হচ্ছে আমরা এখন করাই দিব। অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু dx ভাগ হচ্ছে 1 - sin x-টা করতে দিব, ঠিক আছে। এটা ভালো করে বুঝবা, তারপর এটা করতে দিব, যদিও বাড়ি কাজ বলছি, তারপরে এখন করতে দিব। এটা ভালো করে খেয়াল করে দেখো। সলিউশন লিখলাম, নিচে আছে 1 + sin x। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা ব্যবস্থা করতে পারছিলাম যখন cos x ছিল, তাহলে 1 + cos 2x করে সূত্র বসেছিলাম। আচ্ছা, আমরা সবাই cos 2 এর সূত্র জানি। cos 2 এর অনেকগুলা cos 2 এর সাইনের সূত্র আছে, cos 2 এর tan এর সূত্র আছে, cos 2 এর দিয়ে cos এর সূত্র আছে। এই যেমন ধরো cos 2 এর সমান কি, যদি cos এর সূত্র কি মনে আছে, 1 - cos স্কোয়ারে ভাগ হচ্ছে 1 + cos স্কোয়ারে। সূত্রের অভাব নেই, মানে cos 2 এর অনেক সূত্র, কিন্তু sin 2 এর সূত্র কি 2 sin a cos a। sin 2 এর কিন্তু বেশি সূত্র নেই, sin 2 এ থেকে সম্ভবত হচ্ছে tan এর সূত্রটা আছে। sin 2 এ দিয়ে 2 sin a cos a আছে, আরেকটা আছে কি tan এর সূত্র, আরেকটা আছে, tan বানানো যায়, মানে sin 2 এ থেকে tan বানানো যায়, এছাড়া আর কোনো সূত্র নেই। সেজন্য আমি এতগুলা কথা কেন বললাম, এটাকে সলভ করার জন্য। দেখো আগের বার যখন আমি কি করছি, cos দিয়ে সলভ, যখন cos ছিল 1 + cos 2x ছিল, আমি কিন্তু 2 cos স্কোয়ার x করে কিন্তু অঙ্কটা সলভ করে ফেলতে পারছি। এখানেও cos 2x ছিল না, কিন্তু ভিতরে একটা cos নিয়ে এসে x/2 করে অঙ্কটা আমি সলভ করে ফেলছি। কিন্তু এখন খেয়াল করে দেখবা, নিচে আছে কি 1 + sin x। তো আমার যদি আগের মতো ইচ্ছা হয় যে আমি sin 2x লিখবো, কিন্তু আমার কোনো সূত্র থাকবে না, dx ভাগ 1 + sin 2x। তাহলে sin 2x এর সূত্র হচ্ছে 2 sin a cos a, আর কাছে tan এর সূত্র। আমি চাইলেও কিন্তু এটাকে ভাঙাইতে পারবো না, বা ভাঙানো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজবো, যে বিকল্প কোনো রাস্তা আছে কিনা।
যদি সাইন 2x করা যেত তাহলে আমি কিন্তু খুব সহজেই ঠিক আগের মতো করে যে cos 2x যেমন ছিল, cos 2x না থাকলেও আমি cos 2x বানাই নিছি, সেভাবে করতাম, কিন্তু এখানে সেটা সম্ভব না। তাহলে এখন আমি এটাকে কী করতে পারি? আরেকটা রাস্তা আছে, তোমাদের ইন্টিগ্রেশন শিখছো কিন্তু তোমাদের হয়তো বা এখন মনে নাই, আগের চ্যাপ্টার যখন রিভিশন দিবা তখন দেখবো মনে পড়ছে। এখানে লিমিট আছে 0π/4। আচ্ছা, উপরে 1 - sin x, নিচে আছে কি 1 + sin x। আমরা একটা কাজ করব, 1 - sin x নিব, আর উপরে আমরা 1 - sin x নিব, এই কাজটা করব। এটা তোমাদেরকে পড়ায় নিয়ে আসছি, আগের চ্যাপ্টার রিভিশন দিলে তোমাদের মনে পড়বে। দেখো, উপরে আছে 1 - sin x, আর নিচে কিন্তু কি হয়েছে a² - b²। a² - b² সমান কি বলতে পারি? একবারে বলতে পারি যে এটা হচ্ছে যে cos² x। যদি cos² x হয়, এই cos² এর সাথে 1 এর সম্পর্ক আছে, আবার সাইনের সম্পর্ক আছে, তাহলে আমি একবার এর সাথে সম্পর্ক দেখাবো, আবার এর সাথে সম্পর্ক দেখাবো। কীভাবে করবো তাহলে? এখানে 0π/4, দেখো এবার ব্রেকেট দিলাম, 1 / cos² x মাইনাস sin x ভাগ কী হবে cos² x dx। তাহলে খেয়াল করে দেখো তো, 0π/4 লিখলাম, 1 / cos² মানে কি sec²। আচ্ছা, আমরা একবার sec² x করে dx করে দিলাম, মানে একবার আলাদা করে দিব, এর সাথে একে আলাদা করে দিব, এর সাথে ওকে আলাদা করে দেবো, মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন sin x / cos² x। তাহলে খেয়াল করে দেখবা, sin x cos² x মানে, আমি একটা কাজ করি তো, cos² x-কে যদি আমি এভাবে বলি, sin x cos² x-কে বলবো cos x * cos x। তাহলে একবার সাইন কস, আরেকবার আছে কি 1 / cos, কারণ আমি কিন্তু সাইন বা cos² x কিন্তু একবারে করতে পারতেছি না। যদি উপরে যদি sin² থাকতো তাহলে বলতাম tan² x। সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন, sin x বা cos x মানে হচ্ছে tan x ইন্টু, আর 1 / cos মানে হচ্ছে sec x, sec x ইন্টু হচ্ছে কি, আচ্ছা ইন্টু dx লিখবো, আর এখানে ইন্টিগ্রেশনটা আমার কিন্তু আছে, ওকে ব্রেকেট। ও আচ্ছা, আমি যেটা আলাদা করে ফেলছি তাই না, তাহলে ইন্টিগ্রেশন দিলাম 0π/4 tan x আর হচ্ছে sec x ইন্টু dx, মানে আমি দুটোকে আলাদা আলাদা করে ফেলছি। এবার দেখবা sec² x মানে ইন্টিগ্রেশন করলে কী হয়, tan x হয়। তাহলে tan x হইল, উপরে আছে π/4 নিচে 0 মাইনাস tan x sec x করলে কী হবে sec x হবে, sec x π/4 নিচে হলে 0। sec x কে ইন্টিগ্রেশন করলে আর ডিফারেন্সিয়েশন করলে sec x tan x হয়, আর এটাকে উল্টাটা করলে উল্টাটা হয়। এখন শুধু মানটা বসাবো আমরা, তাহলে tan π/4 মাইনাস tan 0 মাইনাস sec π/4 প্লাস sec 0। প্লাস কেন হইলে বুঝতে পারছো? কারণ একবারে মাইনাসটা সরাই দিছি, এই জন্য পুরা যার যার মান যা হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এর সামনে প্লাস হওয়ার কথা ছিল মাইনাস হয়ে গেছে, এর সামনে মাইনাস হওয়ার কথা ছিল প্লাস হয়ে গেছে। এবার আমরা পুরোটাকে সমাধান করবো, তারপর যা আসে তাই আনসার। আচ্ছা, 8-এর 1 নম্বরটা দেখো, যদি আমরা এটাকে সমাধান করতে চাই, এখানে সব কিছু দেওয়া আছে 0 থেকে π/2 পর্যন্ত, বলছে cos² x। তাহলে আমরা সামনে একটা হাফ নিয়ে 2 cos² করি, তাহলে 2 cos² x মানে কি 1 + cos 2x। তাহলে 1 + cos 2x, আর লিমিট টিমিট যা আছে সবই থাকবে, ঠিক আছে, π/2 সব ঠিক থাকবে, ইন্টু dx থাকবে। 1কে করলে কী হবে x প্লাস cos 2x মানে sin 2x ভাগ হচ্ছে 2, ব্রেকেট দিলাম, উপরে আছে π/2 নিচে আছে 0। আচ্ছা, এখানে একটা হাফ আছে, তাহলে হাফটা আমি দিলাম এখানে, তাহলে হাফ রাখলাম, আর বাকিটা সলভ করে ফেলবো, এক্সের জায়গায় মান বসাই দিব, এগুলো মান বসাই দিয়ে করে ফেলবো অঙ্কটা, দেখবো অঙ্কটা খুব সহজেই হয়ে গেছে। 9 নম্বর অঙ্কটা অনেক সহজ, একদম সিম্পল অঙ্ক, শুধু একটা সূত্র আর কিছু না। তোমরা আশা করি বুঝতে পারতেছো সেই সূত্রটা কি। সূত্রটা হচ্ছে যে এখানে cos³ x, আমরা জানি 4cos³ x এর সূত্র জানি না, 4cos³ x সূত্রটা আসছে cos 3x থেকে। সূত্রটা cos 3x মানে কি বলো? cos 3x মানে হচ্ছে, বলো, cos 3x এর সূত্রটা হচ্ছে 4cos³ x মাইনাস 3cos a মাইনাস 3cos a, এই জাস্ট এই সূত্রটা। এখানে x হবে, a হবে না, x হবে। তাহলে এখানে বলছে 4cos³ x, তাহলে যে 4cos³ x সমান লাগবে, তাহলে কি বলতে পারি যে 4cos³ x সমান সমান cos 3x প্লাস 3cos x। তাহলে এই জায়গায় আমি সেই মানটা লিখবো, যে তাহলে cos 3x প্লাস 3cos x লিখলাম। লেখার পর সামনে 1/4 আছে রাখলাম, এখানে 0π/2 আছে, সব রেখে দিয়ে আমরা ব্রেকেট দিয়ে এদিকে আমরা dx লিখলাম, ঠিক আছে, সমান সমান 1/4। তারপরে এবার তো হয়ে গেছে, এবার নিজেরাই পারবা। 1/4 দিলে যদি ব্রেকেট দিই, তাহলে cos 3x মানে কি, তাহলে sin 3x/3 প্লাস 3 থাকলো, cos 3x মানে কি sin 3x, ব্রেকেট ক্লোজ, উপরে আছে π/2 নিচে আছে 0।
এবার এখান থেকে নিজেরা সলভ করবা, যা আসবে সেটা তোমরা আনসার লিখে দিবা। তাহলে এটা ছিল আমাদের আজকে ক্লাস। আমরা পরবর্তী চ্যাপ্টারে মানে পরবর্তী ক্লাসে অনেকগুলো ম্যাথ করবো আর কি, ঠিক আছে।